শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাইনি। আমি তোমাদের মেজ বউ। পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে আজ মনে হচ্ছে এই জগতের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই সাহস করে এই চিঠিখানা লেখা। মৃণালিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে আজ আমি উঠে এসেছি এই মঞ্চে। শ্রীক্ষেত্রের সমুদ্র পাড় থেকে কলকাতা স্বামীর উদ্দেশ্যে একটি পত্রের সূত্রেই আমার এই মঞ্চে আসা। কেন লিখেছিলাম সে পত্র তাই বলবো তোমাদের। আমার ওই দীর্ঘ পত্রে অনেক প্রসঙ্গ, অনেকের নাম উঠে এসেছে। এরা অনেকেই এই নাটকের পাত্রপাত্রী। তখন আমার বয়স 15। সমস্ত আকাশকে কাঁদে সানাই বাজল। আমি আমার স্বামীর ঘরে এসে উঠল। আমার সঙ্গে এসেছিল আমার ছোট্ট ভাই শরৎ। দিদি, ও দিদি, দিদি, দিদি কোথায় জামাই বাবু? এই যে এসেছে বিচ্ছু। আপনি আমাকে বিচ্ছু বলেন কেন? আপনি তো সবচেয়ে বড় ভীতু। আমাদের গায়ে শিয়ালের ডাক শুনে একেবারেই যে কেঁচো হয়ে গেছিলেন। তোমাদের গায়ের কথা আর বলো না। দিনের বেলায় শিয়াল ডাকে, অজ পাড়াগা একটা। আমাদের গ্রামকে গালি দেবেন না। কত সুন্দর আমাদের গ্রাম। নদী আছে, পাহাড় আছে, গরু, মহিষ, শেয়াল, হরিণ, প্রজাপতি, জোনাকিও আছে। এসব আছে আপনাদের এই কলকাতায়। আচ্ছা, তোমাদের গ্রামে ট্রেন আছে? বাস, ট্রাম, ট্যাক্সি আছে? হ্যাঁ, স্টেশন থেকে নেমে সাঁকড়া গাড়িতে 7 ক্রোশ, তারপর কাঁচা রাস্তায় পালকিতে 3 মাইল। এতই বাজে যদি আমাদের গ্রাম, তাহলে আপনি গেলেন কেন আমার দিদিকে আনতে? আরে শরৎ বাবু শোনো, আরে শোনোই না, শোনো, এসো বসে এখানে। গোপন কথাটি তোমায় বলছি, চুপি চুপি। আরে তোমার দিদিই না আমার ঘাড়ে চাপলো, বললো আমাকে সঙ্গে করে নিয়ে চলো। মিথ্যে কথা। দিদি এ কথা কখনোই বলতে পারে না। আমি এক্ষুনি জিজ্ঞেস করব দিদিকে। দিদি, ও দিদি। আরে আরে শোনো শোনো, উফ, ধানি কাঁচা লঙ্কা একটা, বাপরে। ওমা ওমা পিসিমা, আরে তুমি আবার সিঁড়ি ভেঙে ওপর উঠতে গেলে কেন? আরে আমাকে ডাকলেই তো পারতে। এসো এসো, বসো বসো। আরে ভাবলাম তোকে একটু দেখে যাই। খুব ভালো করেছো। ওরে বাপরে বাপ, যা ধকল গেল কটা দিন। আত্মীয় স্বজন বাড়ি একেবারে কম গম। হ্যাঁ ঠিক ঠিক। যাক বাবা, এবার আমার দায়িত্বটি শেষ হলো। ওমা, কিসের দায়িত্ব শেষ হলো? ও মা, তোর বিয়ে। ও, বিয়েটা শেষ হলো মঙ্গল মতো। হ্যাঁ কিরে, নতুন বইয়ে মন উঠেছে তো?
তোমাদের তোমাদের ভালো লাগলে আমার চলবে। ওরে বাপরে বাপ, আমার সিদ্ধ মহাপুরুষে। পিসিমা হ্যাঁ, পিসিমা হ্যাঁ, বল। এবারে কিন্তু আমাদের এই বাড়ির নিয়ম কানুন গুলো একটু শিখিয়ে পড়ে দিতে হবে। ওরে বাপরে বাপ, আমাকে আর শেখাতে হবে না। মেয়েটি না গায়ের হলো খুব চালাক চতুর, ও নিজে নিজেই শিখে নেবে। তাছাড়া হ্যাঁ। তাছাড়া কথাবার্তা বেশ পটু। ও বাবা, হ্যাঁ। মুখের কথাই বলে যেও না। আর কাজের সঙ্গে যাচাই করে নাও আগে। আরে না রে না সুরেশ, হ্যাঁ। আমি যতটুকু বুঝেছি হ্যাঁ। মেয়েটির কথা একদম ফাঁকি নেই রে। এই যে পিসিমা, আপনি এখানে? আমি ঠিক ধরেছি। ওই গাটের ব্যথা যতই থাক, সিঁড়ি বেয়ে বেয়ে আপনি নিশ্চয়ই এই নতুন বউর ঘরে আসবেন। আমি এসেছি, তোর কি হয়েছে? তুই কেন এলি বল? তেমন কিছু না, ওই একটা কথা ছিল, তা ছোট দাদা বাবুর সামনে বলবো। যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও, যা। আর বলছিলাম কি, এই বাড়িতে নতুন বউ আসায় সব চাইতে বেশি খুশি হয়েছে, মানে সব চাইতে বেশি খুশি হয়েছে কে? আমাদের গরু বাছুর গুলো গো। গরু বাছুর খুশি হয়েছে মানে? ওর কথার কোনো মাথা মুন্ডু নেই। বয়স হয়েছে কারি কারি, বুদ্ধি হয়নি কিছু। আমি বলছিলাম কি, ওই নতুন বউ দিদিমণির সাথে আমাদের গরু বাছুর গুলো খুব ভাব হয়ে গেছে কি না? আরে বাড়িতে এত লোক থাকতে ওদের সঙ্গে ভাবাবে কেন? তুমি কি বলতে চাইছো বলো তো? ওই বলছিলাম কি, ওই নতুন বউ দিদিমণি হাতের কাছে যখন যা পাচ্ছেন ওই গরুদের গামলায় ফেলে দিচ্ছেন, তাই গরু বাছুরের জন্য নতুন বউ যাবে কেন? তাই তো। ওদের জন্য তো গাবড়ই রয়েছে। হ্যাঁ, ওদের জন্য তো আলাদা কাজের লোকই রয়েছে। অসুবিধা আগে তুমি গাবলুকে বলবে তো একটু আমার সঙ্গে দেখা করতে। গামলুকে গেল, গামলুকে গেল। আমি বলতে চাইছিলাম যে ওই এতদিনে আমাদের গরু বাছুরগুলো যেন তাদের মাকে পেয়েছে। হয়েছে রসময়, তোকে আর ওকালতি করতে হবে। যা এখান থেকে বিদায়। যাচ্ছি, যাচ্ছি। কই রে নতুন বউ, তোর হলো? কোমা পিসিমা, আপনি এখানে? আপনাকে তো সিঁড়ি ভাঙতে বারণ করা হলো। ওই নতুন বউয়ের ঘর দেখতে এলাম রে। তা বলবো শোন, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের নতুন বউকে দেখে কি বললো রে? ওরে বাবা, হ্যাঁ। কত কথা। কেউ বলে হ্যাঁ। বউ যে একেবারে দুর্গাপতি মাগো, আবার কেউ বলে নতুন বউ খুব চটপটে। আর ওই সোনা কাকিমা, হ্যাঁ। সোনা কাকিমা বললে নতুন বউ কি সুন্দর গড় করে প্রণাম করে। আবার কেউ বললো গায়ের মধ্যে পাড়া গায়ের গন্ধ লেগে আছে। কত কথা, বাপরে বাপ। যে যত কথাই বলুক, আমাদের নতুন বউটি কিন্তু সত্যি সুন্দরী। আমি না সবাইকে বলেছি কি, এবার বড় বউয়ের রূপের অভাবটা পূরণ হলো তো। আরে বৌদি, বৌদি, এবার কিন্তু পাড়াগাঁয়ের কালিমা ঝেড়ে ওকে শহুরে করে তুলতে হবে। আর এই দায়িত্বটা কিন্তু তোমার। আমি কেন বাপু? আমার কি আছে? আমি যাচ্ছি। আরে বৌদি, বৌদি, না 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 না, আমাদের বড় বউটি একেবারে বোকাই। জানিস সুরেশ, আমাদের যেমন রূপ আছে তেমনি বুদ্ধি আছে। আমার যে বুদ্ধি আছে সে কথাটি আমার শ্বশুর বাড়ির লোকদের পদে পদে স্মরণ করতে হয়েছিল। কারণ ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্কভাবে খানিকটা বেশি বুদ্ধি আমাকে দিয়ে ফেলেছিল। এমনি করেই আমি নতুন বউয়ের থেকে মেজ বউয়ে পরিণত হল। আমার মেয়েটা বেঁচে থাকলে হয়তো আমি একেবারে মা হয়ে বসতুম। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। এমনি করে সংসারের কাজকর্মের মধ্য দিয়ে আমার দিন চলে যেত। ওই পত্র লেখার দরকারই হতো না, যদি না আমাদের সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটু জীবনের কণা উড়ে এসে পড়ত। হ্যাঁ,
সে বিন্দু? পানটা নিন। আপনাকে না একটা কথা বলো। ইয়ে মানে বলছিলাম কি কি আমতামতা করছো? হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। কিভাবে যে বলবো। হ্যাঁ, কি শুরু করেছো? হ্যাঁ, না মানে হঠাৎ করে এসে হাজির। কে? ওই মালিটা? না না, মালি নয়, বিন্দু। বিন্দু? বিন্দু কে? হ্যাঁ, আপনি ভুলে গেছেন? ওই যে আমার খুড়তুতো বোন, মেজো কাকার মেয়ে। মেজো কাকার মেয়ে? আমি দেখেছি। হ্যাঁ, আপনি দেখেছেন। এই তো এইটুকু ছিল। দাঁড়া, আমি দেখে দিচ্ছি। বিন্দু, বিন্দু, এ ঘরে আয় তো। আরে আয় না, জামাইবাবুকে প্রণাম কর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তা কলকাতায় বেড়াতে এলে? কে? বিন্দু, এখন তুই যা, পরে আমি তোকে ডেকে নেব। ও না এইখানে থাকবে বলে চলে এসেছে। থাকবে মানে? আপনি তো জানেন মেজো কাকা মারা যাওয়ার 6 মাসের মাথায় কাকিমাও মারা গেলেন। আর এই বিন্দু আশ্রয় নেয় ওই ছোট কাকার ছেলেদের সংসারে। ওরা বিন্দুকে বাড়তি আপদ বলে মনে করত, আর বিন্দুর ওপর ওরা ভীষণ অত্যাচার চালাতো। আর অত্যাচার সহ্য করতে না পেরে ও আজ এখানে চলে এসেছে। এটা কেমন কথা হলো? হ্যাঁ, বলা নেই কোয়া নেই, হুট করে তোমার কাছে চলে এলো। একবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না? অত্যাচারে অতিষ্ঠ হয়ে ও আজ এখানে চলে এসেছে। একটা অসহায় যুবতী মেয়ের দায়িত্ব নেওয়ার অর্থটা তুমি বোঝো? আর তাছাড়া তোমার এত সব আত্মীয় পরিজন থাকতে তোমার এখানে বা কেন? অবশ্য তোমার আত্মীয় স্বজনের যা ছিরি। আমি কি ভেবেছি জানেন? ভেবেছি কয়েকজন দাসী ছড়িয়ে নেব। বিন্দু তো আর হাত গুটিয়ে বসে থাকবে না, ওদের কাজটা না হয় বিন্দুই করে নেবে। তাহলে তো আর এসব আমি জানি না, যা ভালো মনে করো তাই করো, আমাকে আর এসবের মধ্যে জড়িও না। আমি যাচ্ছি। আমার হয়েছে যত জ্বালা। কি যে করি এখন? কে কে রে ওখানে? আমি দিদি। বিন্দু, ওখানে দাঁড়িয়ে সব শুনেছিস? তোদের জন্য সংসারে মুখ দেখাবার জন্য আমার কি আছে আমার যে জোর খাটাবো? শুধু কুলের নাম ধুয়ে শ্বশুর মশাইয়ের হাতে পায়ে ধরে এই পরিবারের হাতে তুলে দিয়েছেন বাবা। না আছে রূপ, না আছে বাপের বাড়ির অর্থের জোর। এই পরিবারে কোনো দাম নেই আমার। তার উপর আবার তুই এসে জুটলি। মেয়েদের কথায় কথায় চোখে এত জল আনলে চলবে না। ঘরে আছিস বড় বউ? হো পিসিমা, আসুন 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 আসুন, বসুন। রমেশ বেরিয়ে গেছে? হ্যাঁ পিসিমা, আজ একটু আগেই বেরিয়ে গেছে। ও আচ্ছা,
ওমা, ওমা তুই আয় মা, আয় আয় আমার কাছে, আয় মা আয়। বড় ভালো মেয়ে রে তোর বোনটি। দুপুরবেলা শুয়েছি, বলা নেই গলা নেই, আমার পা টিপে দিল। ভগবানের তোর প্রতি এত অবহেলা কেন বুঝি না রে মা। ভগবান হয়তো ইচ্ছে করে আমাকে অমন ফেল্লা করে তৈরি করেছেন। না রে মা, দিদির কাছে যখন এসে পড়েছিস একটা গতি তোর হবে রে মা। ওর গতি করার শক্তি কি আমার আছে পিসিমা? বিন্দু, এখন তুই যা, পরে আমি তোকে ডেকে নেব। আয় মা আয়। আচ্ছা পিসিমা, হ্যাঁ। আপনার হাঁটুতে গাছের শেকড়ের রসটা দিয়েছেন? সে আমি দেব কোন? সংসারের বেরিয়ে আমার আর ভালো লাগে না রে। তোরা এবার আমার বিদায় দে। ওমা, কোথায় যাবেন আপনি? রমেশকে বলতে এসেছিলাম শ্রীক্ষেত্রে আমার যাওয়ার ব্যবস্থা করে দিতে। এই বয়সে পুরী যাবেন আপনি? হ্যাঁ, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। আমার এই কবিতা লেখার অভ্যাসটি অনেক দিনের। ছাইপাস যাই লিখি, লুকিয়ে লুকিয়ে লিখি, কারণ এতেই আমার মুক্তি, এতেই আমি আমি কেউ বোধহয় আসছে। আমি যে কবি 15 বছরে কিন্তু আমার স্বামী তা টের পাননি। এই বিন্দু, এদিকে আয়, আয় আমার ঘরে আয়, আয়, কোনো ভয় নেই, আমি তো দিদির মতোই। আয়। কি রে, তুই আমাকে দেখে সবসময় পাশ কাটিয়ে চলিস কেন? তোমাদের সামনে যেতে আমার ভয় করে। কেন? যদি কোনো ভুল করে ফেলি? ভুল সত্যের আছেই বাকি, ভুল হলে হবে। ভুল হলে দিদি বকবে। দিদি কেন বকবে? তুই বাচ্চা মেয়ে। আয় আমার পাশে এসে বস। আমি আমি এখানেই দাঁড়াই। না না, এখানে এসে বস। তোমাদের পালঙ্কে বসবো? না না, দিদি দেখলে খুব রাগ করবে। আমি বলছি আয়, আয়, আয়। এই তো লক্ষ্মী মেয়ে, এখানে তোর কোনো ভয় নেই। ওমা, চুলগুলো এরকম উস্কো খুস্কো হয়ে আছে কেন? তেল সাবান কিছু মাখিস না? শোন, প্রত্যেকদিন স্নানের আগে আমার ওইখান থেকে তেল সাবান সব নিয়ে যাবি। কাউকে কিছু বলতে হবে না, তোর যখন ইচ্ছে তুই আমার ঘরে আসবি। কিরে, আমার কথাগুলো তোর কানে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু দিদি যদি অসন্তুষ্ট হয়? আমার ঘরে তুই আসলে দিদি কেন অসন্তুষ্ট হবেন? আমি জানি দিদি সংসারের সব ব্যাপারে নিজেকে এত সংকুচিত করে রাখেন যে আমি পারি না। আমি এখানে আসাতে দিদিকে অনেক কথা শুনতে হয়েছে। হ্যাঁ, তাই তো তোর থাকা খাওয়ার এরকম মোটা বন্দোবস্ত করেছেন, আর সংসারের সব কাজে তোকে লাগিয়েছেন। দুবেলা খাবার জুটেছে, এটাই আমার কাছে ঢের। কিন্তু এই লজ্জা যে আমি সইতে পারি না। পরের বাড়িতে পরের অনিচ্ছায় আশ্রয় নেওয়া যে কত বড় অপমানের তা আমি জানি। আরে জরুরি কাজে আসতে হলো। আমি যাই মিছি। না না, তুই থাক, কিচ্ছু হবে না। দেরাজের চাবিটা দাও তো। বিন্দুর সঙ্গে তোমার আলাপ হয়েছে? না, তারা সুযোগ হলো কই? কি রে, তুই তো কাচুমুচু হয়ে আছিস কেন? কেউ কি তোকে মেরেছে না বকেছে? মিস্তি কি? পিসিমা? হ্যাঁ। পিসিমা কেন জানি আমার ডাকছিলেন গো, আমি একটু শুনে আসি। মিস্তি, আমি যাই। তুমি এ কোথাকার?
ম্যাজিস্ট্রেট সাহেবের তলব। আচ্ছা। তালুকের কাগজপত্র দেখবেন। ওমা, তোমাকে যেতে হচ্ছে নাকি? দাদাবাবুর আদেশ। ও, এরপর আবার রহিমপুর। রহিমপুর? ওমা, তুমি না এইমাত্র রহিমপুর থেকে ফিরলে? আরে আমাদের তালুকে স্বদেশী ঢুকেছে, হ্যাঁ, কৃষকদের তাতাচ্ছে। তোমরা কি স্বদেশীদের বিরুদ্ধে যাবে? আরে বাবা, জমি জমা রক্ষা করতে হলে ব্রিটিশদের কথা মতো চলতে হবে, নইলে তাই ব্রিটিশদের হেনস্থা সইতে হবে। দেশের স্বাধীনতার পথে তোমরা বাধা সৃষ্টি করবে? অত শত বুঝি না বাবু, জমি জমা রক্ষা করতে হলে ব্রিটিশদের কথা মতোই চলতে হবে, নইলে উপায় নেই। আচ্ছা শোনো না, ওই যে মেয়েটি, এই কি যেন নাম? বিন্দু। হ্যাঁ, বিন্দু। বিন্দু ও কি এখন এখানেই থাকবে? হ্যাঁ, কোথায় আর থাকবে বলো? হ্যাঁ, খুব ভালো মেয়ে বিন্দু। বাহ বাহ, তাই ভালোই হয়েছে জানো। হ্যাঁ এই জমিদারি কাজকর্মে আমাকে তো বাইরে বাইরেই থাকতে হয়, হ্যাঁ হ্যাঁ, তো এখন থেকে তোমার একটা সঙ্গী হলো। খুব ভালো হয়েছে। প্রয়োজনে তোমার ফাইফার গুলো কেটে দিতে পারবে, তোমাকে আর ওই ওপর নিচ করতে হবে না। মানে? আরে আমি বলছি কি, এখন তো একটা বিশ্বাসী লোক পাওয়া কঠিন নাকি? তুমি কি বলতে চাইছো? বিন্দু আমাদের কাজের লোক নয়। আরে না না, আমি তা বলছি না। এই তোমার হয়েছে অভ্যেস, সব কথাকে ঘুরিয়ে ফিরে একটা বিশ্রী পরিণতিতে নিয়ে যাও। আরে আমি তোমার ভালোর জন্যই বলছিলাম, যত সব। আমি যাচ্ছি। না 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 না, এটা কোনোভাবেই উচিত নয়, বুঝেছো? এই বয়সে এই এই ভুড়ি ভোজ, বাপরে বাপ। কিন্তু আমার খেতে বসলে কি হয় জানো তো, ওই কাণ্ডজ্ঞান সব একেবারে লোপ পেয়ে যায়। তবে ওই পোলাওটা যা হয়েছে না, আগে রসময়দাই রেঁধেছে। হ্যাঁ, ও বেটার হাতে জাদু আছে, জাদু। ঠিক বলেছে। তবে ওই পোলাওয়ের কথা বলতেই যেন আমার মনে পড়ে গেল সেই বিক্রমপুরের জমিদার বাড়ির পোলাও রান্নার কথা। আচ্ছা, পোলাও রান্না হচ্ছে বিক্রমপুরের জমিদার বাড়ির হেঁসেলে, আর তার গন্ধ চলে যাচ্ছে কুশিয়ারা নদী পেরিয়ে একেবারে তোমার ওই ওই ওই- 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 ওই নারায়ণগঞ্জের জমিদার বাড়িতে। ওরে বাবা, তাই? হ্যাঁ, তা ওই বলছিলাম কি, এই পেট ভরেছে তো নবাবু? আরে ভরেছে কি বলছো হে, আমি তো আর এই শরীরটা নিয়ে আর নড়তেই পারছি না। তা আপনাকে নড়তে কে বললো? হ্যাঁ, দুটো দিন থেকে যান। হ্যাঁ মামা বাবু, কতদিন পরে এলেন, দুটো দিন না হয় থেকেই যান। হ্যাঁ, আজকাল তো আপনি আসেনি না, লোকে বলবে বউয়েরা মামা শ্বশুরের যত্ন আত্তি করে। কে বলবে? বলি কে বলবে? কার ঘাড়ে কটা মুন্ডু আছে যে আমার বৌমাদের এমন অপবাদ দেবে? হ্যাঁ, এত যত্ন আত্তি করে ভুড়ি ভোজ, তারপর তাল পাতার পাখায় এমন শীতল হাওয়া। এই ভাগ্নে ভাগ্নে, ওই পাখার কথা বলতেই না আমার মনে পড়ে গেল সেই জয়পুরের রাজবাড়ির পাখার কথা। আচ্ছা আচ্ছা, তারপর? আরে বাবা, পাখা তো নয়, একেবারে বিশাল হাতির কান যেন দুলছে। হ্যাঁ, আর সেই পাখার মধ্যে একেবারে মণি মুক্তা হীরা জহরতি সমস্ত বসানো। আর সেই পাখার ডাঁটি ধরে, বুঝেছো, ডাঁটিটা ধরে তোমার ওই হাওয়া করছে, না হলেও ধরো ডজন খানেক পালোয়ান তো হবেই। ডজন খানেক? মামা বাবু, আমি একটু ভেতর থেকে আসি, বিন্দুকে খাবারটা দিয়ে আসি, নতুবা মেয়েটা আবার উপোস করে থাকবে। আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। বিন্দু মানে তো তোমার সেই অসহায় বোনটা? হ্যাঁ মামা বাবু, মেজ বউ মেয়েটিকে আদর দিয়ে দিয়ে মাথাটি একেবারে খেতে বসেছে। হ্যাঁ মা বাবু, বলছিলাম কি, ওই এবার আপনি আমাদের একটা আবার
শেষ কাজ করে দিন। এই ভাগ্নে, ভাগ্নে তুমি শেষ কাজ কেন বলছো? হ্যাঁ, আরে তোমাদের কোন কাজটায় আমি পিছিয়েছিলাম বলো না দেখি। হ্যাঁ না, সেই জন্য তো বলছিলাম, ওই যে বড় বউ হ্যাঁ, ওই আপত্তিকে এনে বাড়িতে তুললো, ওটা একটা বিহিত করা দরকার নাকি? এই তুমি কি বলতে চাও বাবা? একটু খোলসা করে বলো তো দেখি। ওই বলো বলো এবার মামা বাবুকে। মামা বাবু, আমার এই বোনটির জন্য একটি পাত্র জোগাড় করে দিতে হবে আপনাকে। হ্যাঁ মা বাবু, ঘরে যখন এসে পড়েছে নামাতে তো হবে। একটু ভালো বংশে যে কোনো একটা পাত্র হলেই হলো, ওই মোটা ভাত মোটা কাপড়ে ব্যবস্থা হলেই হলো। ঠিক আছে, কাজটা কিন্তু খুব কঠিন, কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আরে হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পারছি। আরে ওই মেয়ের জন্য তার রাজপুত্র অপেক্ষা করবেন না? ওই যে বড় বউ বললেন একটু মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা থাকলেই চলবে। ঠিক আছে ঠিক আছে, সে আমি খুঁজে একটা বের কর। এই ভাগ্নে, বরের কথা বলতে আমার আবার মনে পড়ে গেল সেই কাশ্মীরের জাগিরদারের ছেলের বিয়ের কথা। কাশ্মীর? কাশ্মীর, সেখানে আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, বল সে তো কি বলবো তোমাদের, তার উচ্চতা হবে ধরো 9 ফুট। না না, ধরো 7 ফুট। আপনার গায়ের রং বুঝেছো, একেবারে কাটা তরমুজের ভেতরটা। এই ভাগ্নে, আমি তো তার হাঁটুর সমান। আপনি বসে গল্প করুন, হ্যাঁ আমাকে উঠতে হবে, আমাকে আবার গদিতে যেতে হবে। ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, শোনো শোনো, একটা জরুরি কথা তোমাদের বলে নেওয়া দরকার। কথাটা হচ্ছে যে আজকাল তোমরা কিন্তু বাড়ি ঘরে একটু সাবধান থাকবে। কেন কেন মামা বাবু? ওই গোড়া শূন্যরা বাড়িতে বাড়িতে ঢুকে তারা তল্লাশি চালাচ্ছে, বিশেষ করে শহরের বনেদি বাড়িগুলোতে। ও মা, আমাদের বাড়িও কি তল্লাশি হবে? আরে কথাটা শেষ করতে দাও, আজকাল এত কথা বলো না। হ্যাঁ, কি বলছিলেন মামা? না, আমি বলছিলাম যে মানে গোড়া শূন্যরা বাড়িতে বাড়িতে ঢুকে না, ওরা চর ঢুকিয়ে দিচ্ছে এবং ওই চরেরা বাড়ি ঘরের যাবতীয় খবরাখবর পুলিশের কাছে পাচার করে দিচ্ছে। সর্বনাশ! এতে সর্বনাশের কি হলো? আমাদের বাড়িতে স্বদেশী ঢুকেছে নাকি? না না, আরে স্বদেশীর ব্যাপার নয়, স্বদেশীর ব্যাপার নয়। তবে আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে চরের চর। তুই টেরি পাবি না, এই সমস্ত কাজে নাকি আজকাল পুলিশেরা মহিলাদেরও ব্যবহার করছে। হ্যাঁ, আরে তুমি আন্দাজি করতে পারবে না, দেখবে তোমার বাড়িতে হয়তো তোমার কোনো আত্মীয়কেই তারা চর হিসেবে ঢুকিয়ে দিল। মামা বাবু, হ্যাঁ, আপনি ঠিক কি বলতে চাইছিলেন? না, আমি কিছু বলতে চাইছি না তো, আমি কিছু বলতে চাইছি না, আমি শুধু তোমাদের একটু সাবধান করতে চাইছি। কি মাথা কিছু ঢুকলো? না মানে আমি তো ঠিক। ভাগ্নে, তুমি কিন্তু খুব ভাগ্যবান। মাঝখানে বিন্দুর গায়ে কি যেন লাল লাল গোটা উঠলো, হয়তো অন্য কিছু, কিন্তু বাড়ির সবাই বলতে লাগলো এই যে বসন্ত, কেননা ও যে বিন্দু। বিন্দুর দিদি তখন খুব বিরক্তির ভান করে তাকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করছিলেন। ঠিক তখনই তার সেই লাল দাগগুলি একেবারে মিলে গেল, তাতেও রেহাই নেই। বাড়ির সবাই বলতে লাগলো আরে বসন্ত বসে গেছে, কেননা সে যে বিন্দু। বিন্দু যখন আমার প্রতি তার ভয় কমতে লাগলো, তখন তাকে আরেক গেড়ে পেল। সে আমাকে এতই ভালোবাসতে লাগলো যে আমাকে ভয় ধরিয়ে দিলে, কারণ ভালোবাসার এত সুন্দর রূপ এর আগে আমি তো আর কখনো দেখিনি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে তার কথা সে যায় শোনায়। ঘরেতে ভ্রমর এলো
নানে না 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 নানে মন আমার কেমন করে না 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 আমার কার কথা বিন্দু ছাড় 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 কেমন চমকে দিলাম বাড়ি চমকানোর কি আছে তুই ছাড়া কে পারে এ বাড়িতে আমার সঙ্গে মজা করতে কেন ধরো বাসন্তী মাসি মানে পুতুলের মা কিংবা কিংবা রসময় কাকা। তুই কি পাগল হলি বিন্দু ওরা আমার সঙ্গে মজা করবে কেন ওরা কাজের লোক না না আমিও তো কাজের লোক। মার খাবে কিন্তু তুই কেন কাজের লোক হতে যাবি তুই তো আমাদের ছোট্ট বোন জানো মেজদি হ্যাঁ তোমারও তো আদর পেয়ে পেয়ে না আমার কাজকর্ম সব ওলট পালট হয়ে যায়। আর জানো তো হ্যাঁ আমার খালি মনে হয় যে আমি তোমার কাছে দৌড়ে চলে আসি। চলে আসবি কে তোকে মানা করেছে মেজদি তুমি আজকেও চুল বেঁধে ফেলেছো। তোমায় না বলেছি যে তোমার চুলগুলো আমার ভীষণ প্রিয়। আরে দেখো দেখো আমি আমি কত সুন্দর করে তোমার জন্য মালা গেঁথে এনেছি কিন্তু তুমি বেঁধে ফেলেছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চুপ একদম চুপ ঠিক আছে তুই আমার চুল আবার নতুন করে বাঁধ আর তোর এই মালাটা পরিয়ে দে সত্যি বলছো? হ্যাঁ ঠিক আছে কত যে বায়না মেয়ে দেখি জান মেজদি তোমার এই চুলগুলো নিয়ে খেলা করতে হ্যাঁ আমার কি যে ভালো লাগে। চুল নিয়ে খেলা তুই কি পাগল হলি বিন্দু হ্যাঁ তোমার সবকিছু নিয়েই তো আমার খেলা। আচ্ছা তোমার এই চোখ তোমার এই মিষ্টি নখখানা তোমার হাত পা সব। আমার ঘরে এসে যে এত তিরিং বিরিং করিস বাইরে গেলে দেখি মুখটাকে চুপসে যায় তখন মেজদি তোমার এই ঘরই তো আমার সব পেয়েছে বিদেশ আমার সব আনন্দের ঠিকানা। এখন তোমার আমি আলতা দেবো দেখি। চোখ খুলে বড় আলতা সাবধানে। ঠিক আছে বাবা সাবধানেই দেবো। ওরে দেবো বলো তো মেজদি দেখো না কেমন হয়ে আছি। আস্তে আস্তে আসুন আসুন দেখুন না বিন্দু আমাকে নিয়ে পড়েছে ঠিকই তো করতেছে আপনি তো সাজগোজ একবার ছেড়েই দিয়েছেন মনে পড়ে সেই বিয়ের পর যখন প্রথম দেখেছিলাম সে কি রূপ যেন সাক্ষাৎ মা দুর্গা কোথায় যে গেল সব। এখন আমার বয়স হয়েছে না হ্যাঁ বয়স হয়েছে ওনার 80 বছর একেবারে তুরতুরে বুড়ি আমি। ভালো বলেছিস জব্বর জবাব দিয়েছিস। তা কি ব্যাপার রসময় দা মা ওই বিন্দুর ব্যাপারে দুটো কথা ছিল আমি আর পরে আস। না 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 ও থাকলে কিচ্ছু হবে না আপনি বলুন। মা ওই আপনি যে পুতুলের মাকে ওই বিদ্যুর কাপড় চোপড় ধোয়ার কথা বলতে বলেছিলেন হ্যাঁ পুতুলের মা কিন্তু গড় আছে বলে ও মেয়ের কাপড় চোপড় আমি ধুতে যাবো কেন। না না ইস এটা এটা কি হচ্ছে মিসদি আমার সব কাপড় চোপড় পুতুলের মা কেন ধুবে। তুমি বড়দের মাঝখানে কথা বলবে না বিন্দু। পুতুলের মা আরো বলে যে ওই বড় বউ ঠাকুরুন যদি বলেন তবে আমি করতে রাজি আছি। না গো মিসদি না তোমার কাছে আমি হাত জোড় করছি দিদি ওসব জানলে আমাকে তাড়িয়ে দেবে না। তুই আবার কথা বলছিস যা ছাতে আমার কাপড়টা আছে নিয়ে আয় তো যা যাচ্ছি। রসময়দা আগে মা বিন্দুর সব কাজ করে দেবার জন্য একজন দাসী ঠিক করুন যত টাকা লাগে তা আমি দেবো। কথাটা কি আরেকবার ভেবে দেখবেন মা। এতে ভাবাভাবি কি আছে আমার সন্তানের জন্য যদি আমি দাসী রাখতাম কেউ কি আমাকে বাধা দিত রসময়দা। ঠিক আছে মা ঠিক আছে আপনি যা ভালো বুঝবেন তাই হবে আমি তাহলে চলি মা। হ্যাঁ হ্যাঁ আসেন। ও মা আরেকটা কথা কি ওই প্রজারা যে পাঠাটা দিয়েছিল হ্যাঁ। যেটাকে আপনি লালন পালন করতেছেন হ্যাঁ। চাকররা কিন্তু সেটা খাওয়ার মতো পারতেছে মা। সাবধান করে দেবেন ওইটির দিকে যাতে কেউ নজর না দেয়। ঠিক আছে আমি তাহলে আসি মা। হ্যাঁ আসুন।
অন্যের কাপড় চোপড় না ধুই, অন্তত আমার কাপড়গুলো কিন্তু আমিই কাচবো বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আর তাড়াতাড়ি আয়, আগে আমাকে শেষ কর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি বাবা, কতক্ষণ আমি বসে থাকবো বলতো? হচ্ছে তো। বাহ, মেজদি, তোমার চোখ দুটো কি সুন্দর গো। আমায় দেবে? নিয়ে নে, দিয়ে দিলাম। জানো মেজদি, হ্যাঁ, এতদিন আনন্দ কাকে বলে আমি জানতামই না। ও মা মেজদি, কি দেখছো অমন করে তাকিয়ে আমার দিকে? কি আছে আমার? তোর মধ্যে আমি আমার শরীরটিকে দেখতে পারি বিন্দু। মেয়ে মানুষের জীবনে মুক্তির কোনো জায়গা নেই। আমার বহুদিনের চাওয়া সেই মুক্তি তোর মধ্যে আমার মুক্তিকে দেখতে পাই। ও মেজদি, তোমার এত কঠিন কঠিন কথা আমি বাবু কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ছাড়ো, এসো তো এখানে এসো, দেখি বসো। এই তো। জানো মিষ্টি, তোমার এই মিষ্টি মুখখানা দেখে আমার আশ মেটে না গো। আর আমার ভাগ্যি তোমার এই মিষ্টি মুখখানা আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। তুই যে কি বলিস আপন থাকুন, আমিও কিচ্ছু বুঝতে পারি না। শোন, হ্যাঁ, তোর জন্য এই কাপড় বার করেছি। আমার জন্য? হ্যাঁ। আমার তো আছে। আবার কথা, যাও উপরের শাড়িটা পরে আয়। যাবো? ঠিক আছে, যাচ্ছি। ওদিকে কি দেখছিস রে মেজো? ও মা, দিদি এদিকে এসো, এদিকে এসো। দেখো, আমাদের অন্দরমহলে তো কোথাও এক ছটার জায়গা নেই। ওই দেখো, উত্তরের নর্দমার ধারে কোন গতিকে একটা গাব গাছ উঠেছে। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো না। বুড়ো হয়েছি বাবা, চোখের দৃষ্টি শক্তিও গেছে। দেখো না, গাব গাছের পাতাগুলো কিরকম রাঙা টকটকে। দিদি, ধরাতলে নিশ্চয়ই বসন্ত এসেছে গো। তোর যেমন কথা, বসন্তের হাওয়া কি ওই নর্দমা দিয়ে আসে? না না, নর্দমা দিয়ে নয়, বসন্তের হাওয়া আসে স্বর্গ থেকে। যে হাওয়া আমাদের হৃদয়ের জগৎটাকে একেবারে
রাঙিয়ে দিয়ে যায়। মিষ্টি বলো না আমার কেমন দেখাচ্ছে? বাবা কি সুন্দর। মিষ্টি আমার না অনেক কাজ করে আছে গো, আমি এখন যাই মিষ্টি। হ্যাঁ আমি যাই। এই বিন্দি দেখো পালিয়েছে, তোমাকে দেখে ভয়ে পালিয়েছে। শাড়িটা তুই দিলি? হ্যাঁ এত যে লাই দিচ্ছিস, ঠাকুরপো রাগ করবে না? করলে করবে। কি রে এত সাজগোজ করলি যে? ঠাকুরপো আসবে আজ? না না, কেন আমি কি শুধু তোমার ঠাকুরপোর জন্য সাজবো না? আমাকে বিন্দু সাজিয়ে দিয়েছে। বিন্দু? হ্যাঁ। এই কুশ্রী মেয়েটি এত সুন্দর করে সাজালো তোকে? ও তো কুশ্রী নয় দিদি, ও তো সুন্দর। তোমরা শুধু ওর বাইরের রূপটাই দেখতে পাবে। কি হয়েছে, কি হয়েছে দিদি? আমি চাই না, আমি আর কিচ্ছু দেখতে চাই না, দেখার সাহসও নেই আমার। তোর মতো আমি পারি না রে। আমার তো শিকড় নেই যে মাটি আঁকড়ে ধরে মাথা তুলে দাঁড়াবো। লতার মতো এই পরিবারের গায়ে সেটে আছি, শুধু সেটে আছি, শুধু সেটে আছি। বিন্দুর মতো মেয়েকে আমি এতটা আদর যত্ন করছি দেখে আমার স্বামীর অত্যন্ত বাড়াবাড়ি ছিল। তিনিও বিন্দুকে আমার সস্তায় দাসী করতে চেয়েছিলেন। যখন দেখলেন আমি অন্য পথে হাঁটছি, তখন উনার মাথায় রক্ত উঠল। এসব কি হচ্ছে মৃণাল? তুমি নাকি বিদ্যুৎ জন্য দাসী রেখেছো? হ্যাঁ, আমাদের সবারই তো আলাদা আলাদা দাস দাসী আছে। তাই বলে বিন্দুর জন্য দাসী? এটা কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করে ফেলছো। হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। বিন্দু আমাদের আশ্রিতা, ও আত্মীয়া, তাই বলে ও তো আর শেফালির মা আর মালতীর মতো নয়। যার ছোট বোন সেই বড় বৌদি তোকে বাড়ি কাজে লাগিয়েছে, তাতে তোমার গায়ে লাগে কেন? লাগে, আমার গায়ে লাগে, কারণ আমরা ওই মেয়ের অসহায়ত্বের সুযোগ নিচ্ছি। এটা অন্যায়। এই বাড়িতে ন্যায় অন্যায়টা কি একমাত্র তুমি বোঝো? আর যদি বোঝোই, তাহলে এটা কেন বোঝো না? হঠাৎ করে এ বাড়িতে এক্ষুনি কেন তোমার সোনার বাজুবন্ধ চুরি হয়ে যায়? কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে চাইছি তা খুবই স্পষ্ট। একটা গরিবের মেয়েকে তোমার নিজের কাপড় চোপড় জিনিসপত্র দিয়ে তার লোকটাকে বাড়িয়ে তুলেছ, আর এখন আদিক্ষেতা দিকে তার জন্য কাজের লোক রাখা হচ্ছে। শুনি বলি কাজের লোকের টাকাটা আসবে কোথা থেকে? ভয় নেই, আমি তোমাদের কাছে টাকা চাইবো না। প্রত্যেক মাসে হাত খরচের জন্য যে টাকাটা আমাকে তোমরা দাও, আমি বিন্দুর দাসীর খরচ তার থেকেই দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী মাস থেকে তোমার হাত খরচের টাকা বন্ধ। দেখি দাসীর টাকা তুমি কোথা থেকে দাও। এই ঘটনাটার কথা আমি উল্লেখ করেছিলাম ওই পত্রে। আমি উল্লেখ করেছিলাম। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাওনি? আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে শেষমেশ প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে তোমরা। বিন্দুর বিবাহের দিন ধার্য হল। আমাকে আবার বিয়ে দেওয়া কেন? কাঁদিস না বোন, শুনেছি তোর বর খুব ভালো। বর যদি ভালো হয় আমার কি আছে মিসদি, যে
আমাকে তার পছন্দ হবে? পছন্দ হবে, দেখিস খুব পছন্দ হবে। আর বিয়ে না হলে তুই কোথায় থাকবি? আমি কি থাকবো চিরকাল? তাহলে তাহলে একটা প্রার্থনা করো, বিয়ের আর মাত্র 5 দিন বাকি, এর মধ্যে যেন আমার মরণ হয়। বিন্দু, একদম বাজে কথা বলবি না। শোন শোন, তোর দিদি, জামাই বাবু, বাড়ির বড়রা সব খোঁজ খবর নিয়ে তোর বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো দিদি, তোমরা আমাকে যা বলবে আমি সব করবো, কিন্তু অমন করে আমাকে তাড়িয়ে দিও না গো দিদি। শোন, আমি তোমার দুটি পায়ে পড়ছি গো দিদি। শোন, ওঠ। পতি হচ্ছে স্ত্রী লোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তা কেউ খণ্ডাতে পারে না রে, কেউ খণ্ডাতে পারে না। বিন্দু শোন, এই গয়নাগুলি রাখ, তোর বিয়েতে পড়বি। রাখ, ধর, পড়বি কিন্তু, কেমন? মিষ্টি, তোমরা তাহলে আমাকে সত্যি সত্যি ত্যাগ করলে? না না না, আমি তোকে কোনোদিন ত্যাগ করব না রে। আমি তোকে কথা দিলাম, তোর জীবনে যেরকম দশাই হোক না কেন, আমি আমি কোনোদিন তোকে ত্যাগ করব না। আমি তোকে কথা দিলাম। মেজো বৌমা, মেজো বৌমা, কে? আমি দরজাটা খুলুন মেজো বৌমা। এই সাত সকালে কে? কি ব্যাপার অসময়দা, এই সাত সকালে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মেজো বৌমা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? ওই উনুন ধরাবো বলে কয়লা আনতে কয়লার ঘরে গিয়ে দেখি কয়লার উপরে জবুথবু হয়ে বসে আছে। কি বসে আছে? ওই মেয়েটি। এই এই ইস, ইস, মা, দেখুন অবস্থা দেখুন। বিন্দু, তোর এই দশা, তুই স্বামীর ঘর থেকে চলে এসেছিস কেন? মিষ্টি, কি হয়েছে? আমার স্বামী পাগল। ওঠ 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 ওঠ, ওঠ দেখি, ওঠ ওঠ ওঠ। বস এখানে। ইস, 3 দিনে কি অবস্থা হয়েছে মেয়েটার। রসময়দা, আপনি একটা কাজ করুন, আপনার দিদিকে আগে খবরটা দিন। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ভগবান, কি যে বলো। তুই তুই সত্যি করে বলছিস তোর স্বামী পাগল? এত বড় মিথ্যে কথা কি তোমার কাছে বলতে আমি পারি মিষ্টি? তিনি পাগল। শাশুড়ি মা সমস্ত কিছু লুকিয়ে ছেলে বিয়ে দিয়েছেন। এমনিতে তিনি যে পাগল তা বোঝা যায় না। তাহলে বিয়ের দিনও বুঝিনি, কিন্তু 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 বিয়ের দিন রাতে রাত জাগা আর অনিয়মে দ্বিতীয় দিন মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কাল সারাটা রাত ঘুমোতে পারিনি। ধ্যাৎ, এ হলো বিয়ে? রাজ্যে গিয়ে বিয়ে করতে হয় জানলে আমি পালাতাম আমার বাড়ি। ওই যে ওইটি আমার বউ। কিন্তু এতে কি রানী রাসমণি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রানী রাসমণি আমাদের বাড়িতে। মা গো, মা ক্ষমা করো, মা ক্ষমা করো।
পিতলের থালায় ভাত খাচ্ছে, তার সোনার থালা কই? নিশ্চয় ওই বেয়ারাটা রানীমার সোনার থালা চুরি করে তাকে পিতলের থালায় খেতে দিয়েছে। কে দিয়েছে রানীমাকে পিতলের থালায় খেতে? রানীমার সোনার থালা কই? আমার সামনে থেকে থালা শুদ্ধ ভাত ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। ভয়ে ভয়ে আমার প্রাণ শুকিয়ে গেল। কত রাতে শাশুড়ি মা আমাকে জোর করে স্বামীর করে ঢুকিয়ে দিলেন। তারপর যখন তিনি গভীর ঘুমে অচৈতন্য, তখন আমি অনেক কৌশল করে পালিয়ে এসেছি মেজদি। সারা রাত শুধু আমি দৌড়েছি মেজদি। আমি শুধু কি করলি তুই পোড়া মুখে? এসব উটকু ঝামেলা জড়িয়ে আমাদের পরিবারের মান সম্মান সব কেন? তোমরা কি কেউ আগে থেকে খবর নাওনি? আরে মামা বাবুই তো বললেন ছেলেটি সব দিক থেকে ভালো। আর কেউ গিয়েও তো খবরটা নিতে পারতে। আচ্ছা মামা বাবুর কথায় কখনো অবিশ্বাস করেছি আমরা? তাছাড়া আমাদের কি কারো কোনো সময় আছে? হ্যাঁ, তোমরা তো একটা কথা বলে দিয়ে খালাস। তোরা গেলি না কেন? বলি ব্যবসা জমিদারি এসব কিভাবে সামলাতে হয় ধারণা আছে তোমাদের কিছু? মামা বাবু তো বলেছেন ছেলেটি সহজ সরল, কিন্তু পাগল বলে তো কেউ বলেনি। ওই বেটিকে নিয়ে আসতে বললাম। আমি দেখছি। বিয়ের দিনেও তোমরা কেউ গেলে না, এটা কি ঠিক হলো? আরে যে পরিবারে বিয়ে হয়েছে সেখানে আমাদের বাড়ির লোকেরা যেতে পারে নাকি? পরিবারের মান সম্মান বলে তো কিছু একটা আছে নাকি? আরে বড় বৌমা তো একটিবার যেতে পারতো, ওর সঙ্গে তো বিন্দু রক্তের সম্পর্ক। তুমি চুপ করো পিসিমা। তোমাকে এসব কথা বলতে কে বলেছে? হ্যাঁ, রক্তের সম্পর্ক? আরে রক্তের সম্পর্ক আছে বলে তো ওর জন্য এত কিছু করা হলো, ওর জন্য খরচাপাতি করা হলো। আর কি করবে? ভদ্র সমাজে বিবাহিত স্ত্রীকে তার স্বামীর ঘর ছেড়ে পালিয়ে আসতে শুনেছ কখনো? তুমি ঠিক বলছো? তোমার স্বামী পাগল? বিন্দু মিথ্যে কথা বলেনি। তুমি কি করে জানলে? আমি নিশ্চিত বিন্দু কখনো মিথ্যে কথা বলে না। তাছাড়া পাগল ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এটা বিয়েই নয়। বিন্দু যেমন ছিল তেমনি আমাদের সঙ্গে থাকবে। মেজ বউ, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুমি এইভাবে একা সিদ্ধান্ত নিতে পারো না। আর তাছাড়া ও সত্য বলছে কিনা সেটাও তো যাচাই করা দরকার। ঠিক, নিজের জীবন নিয়ে এত বড় মিথ্যে কথা কেউ বলে না রে। বাবু, বিন্দুর ভাসুর এসেছে, কত লোক দিয়ে আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, ঠিক আছে, চল চল, আমি দেখছি। এখন বিন্দুর শ্বশুর বাড়ির লোকজন যদি পুলিশ কেস করে? করবে। মিথ্যে কথা বলে পাগল ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, আদালত কি তা শুনবে না? এই নিয়ে আমরা আদালতে যাবো নাকি? আমাদের দায় কিসে? তোমাদের কারো কোনো দায় নেই। যা করার আমি করব। আমার গয়না বিক্রি করে হলেও আমি বিন্দুকে বাঁচাবো। এইসব ঝামেলা এখন আমরা পোহাবো কেন? ওকে আশ্রয় দিয়ে কি আমরা অন্যায় করেছিলাম নাকি? কি বলছো? মেয়েটা বড় অভাগী রে, তোরা এমন করে কেউ কথা বলিস না। আরে সংসারে তো মন্দ স্বামীর দৃষ্টান্ত কম নেই, তাদের সঙ্গে তুলনা করলে পাগল তো ভালো। তাছাড়া পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে। ও বাচ্চা মেয়ে, তোমাদের মতো এত জ্ঞান গম্যে কি করে হবে? বাচ্চা মানে? আচ্ছা পিসিমা, তুমি কত বছর বয়সে সংসার শুরু করেছিলে মনে আছে? ওর বয়সে মেয়েরা দিব্যি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে। তাছাড়া পুরাণে সতীসাধ্যের কত দৃষ্টান্ত রয়েছে। কুষ্ঠাক্রান্ত স্বামীকে কোলে করে স্ত্রী বেশ্যা বাড়িতে পর্যন্ত গেছে। ছি 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 ছি, জগতের অধমতম কাপুরুষতার গল্পটা বলতে তোমার মুখে একটুও বদলাও না। ছি মেজো, তুই চুপ কর। আমার তো মনে হয় আমাদের বাড়ির অঢেল খাওয়া পাড়ার লোভে
ও পাগল স্বামী ঘর থেকে পালিয়ে এসেছে। মেয়েটিকে আর আঘাত দিস না তোরা। পিসিমা, আর আঘাত দিস না। পিসিমা তুমি চুপ করো। আর যদি চুপ করে থাকতে না পারো তাহলে চলে যাও এখান থেকে। তুমি কাকে কি বলছো? তোমার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেল নাকি? বিন্দুর ভাসুর ভালো গোল পাকিয়েছিল, থানা পুলিশের ভয় দেখাচ্ছিল। কি হলো এখন এখন কি হবে? আরে ওসব কিছু না, এখন আর দরকার হলো না। ওই বিন্দু নিজে থেকেই দৌড়ে গিয়ে ওর ভাসুরের কাছে গিয়ে ধরা দিয়েছে। হ্যাঁ? বাঁচা গেল। জয় মা কালী, জয় মা কালী। জয় মা। দিদি চলে গেল। আমার স্নেহাশিস নিও নিলাম। পর সমাচার এই যে তোমার সমাজ সেবা কেমন চলিতেছে? খুব ভালো দিদি, খুব ভালো। এই তো কদিন আগে ওই প্লেগ আক্রান্ত পাড়ায় ইঁদুর মেরে এলাম। এর আগে ওই দামোদরের বন্যায় ছুটেছিলাম ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে। তারপর এই তো সমাজ সেবার চাপে দুবার এফএ পরীক্ষায় ফেল করিয়াছ। তৃতীয়বার যেন এমনটা না হয়। না দিদি, এবারও গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। যাকে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। পত্র পাওয়া মাত্র এখানে চলে আসিবে, সাক্ষাতে সব কথা বলিব। ইতি তোমার দিদি। শুনে মনে হচ্ছে একটা কাজ পাওয়া গেল। আমি আসছি দিদি, আমি আসছি। আমি তোর পথ চেয়ে বসে আছি। উমা, আমি তো বিপদের পথিক দিদি, তুমি আবার পথের পানে কেন চেয়ে রইলে? খেয়ালি রাখ। তা কেমন আছিস বল? আরে থাকাটার মধ্যে যখন একটা মহৎ উদ্দেশ্য খুঁজে পাই তখন কি আর ভালো না থেকে পারা যায় বলো? বাবা, কত কথা শিখেছিস আজকাল। তা তোর দেশের কাজকর্ম কেমন চলছে? উমা, কেন দেখছো না সারা দেশ কাঁপিয়ে আমরা কিভাবে ইংরেজদের ইংরেজদের দেশ ছাড়তে বলছি। তা দিদি, আমাকে যে এখানে ডেকেছো জামাইবাবু তা জানেন? না না, আমাকে দেখলেই তো ওদের আবার হাত পা কাঁপতে শুরু করে দেয়। এই বুঝি পুলিশ এলো? শরৎ, তোর জন্য আমার চিন্তা হয়। তোর কোনো বিপদ আপদ নেই তো? আপদ আছে, জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে, পথে চলার বিধি বিধান যাচা। এবার তুই সত্যি সত্যি পাগল হবি। উমা, কি বললে? পাগল? হ্যাঁ। পাগলামি তুই আইরে দুয়ার ভেদি, ঝড়ের মতন বিজয়কে তন্নে রে। অট্টহাস্যে আকাশ খানা ফেরে, ভোলানাথের ঝোলাঝুলি ছেড়ে। ভুলগুলো সব আলি রে বাছা বাছা। আয় প্রমোদ, তো আয় রে আমার কাঁচা। তা বলো দিদি, কেন ডাকলে? সব কথা পরে হবে। আগে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খাবি। আরে 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 ওসব পরে হবে। আগে কেন ডেকেছো বলো? কাজের জন্য আবার হাত পা একেবারে নিষ্পিস করছে তো। শরৎ, তুই তো বিন্দুকে চিনিস। তার যে বিয়ে হয়েছে, হ্যাঁ, তার স্বামীটা নাকি পাগল। পাগল? হ্যাঁ, আমি যাতে বিন্দুর খোঁজ খবর পাই তার বন্দোবস্ত তোকে করে দিতে হবে ভাই। ও শুধু এইটুকু? তা বলো না, বিন্দুকে ও বাড়ি থেকে তুলে নিয়ে আসি, নয়তো পাগল স্বামীটা একেবারে মাথাটা ফাটিয়ে দিই। আর আবার মাথা ফাটাফাটি হচ্ছে? না না, ওই যে ইংরেজরা স্বদেশীদের মাথা ফাটাচ্ছে, এই আর কি। এ আর নতুন কি? তা কখন আসা হলো? এই তো খানিক। সব ভালো তো? সব ভালো আছে। ঠিক। আচ্ছা, তুমি আবার কি হাঙ্গামা বাঁধিয়েছো? হাঙ্গামা? হ্যাঁ, ওই যে 15 বছর আগে তোমার বাড়িতে এসে উঠেছিল। খেয়ালি রাখো, বিন্দুকে এনে কোথায় লুকিয়ে রেখেছো? বিন্দু যদি আসতো তাহলে আমি সত্যি সত্যি তাকে লুকিয়ে রাখতাম। ভয় নেই, বিন্দু কখনো আর তোমাদের বাড়িতে আসবে না। বিন্দুর ভাসুর এসেছিল, সে আবার পালিয়েছে। কি বলছো? বিন্দু আবার পালিয়েছে? ও, তোমরা তাহলে কিছু জানো না? আমি তো ভেবেছিলাম তোমরাই এনে ওকে লুকিয়ে রেখেছো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি, আমি একটা কিছু করছি, দেখছি। শরৎ, এখন কি হবে? কোথায় আছে? কিভাবে আছে মেয়েটা? আমি কোনো চিন্তা করো না দিদি, আমি দেখছি। আমি মেয়েটার একটা খবর নিয়ে আসছি। আমি এক্ষুনি আসছি খবর নিয়ে।
কদিন পর পর কোথায় চলে যাস তুই? জানিস, এবার যখন তুই পালিয়ে গেলি, আমি তোকে খুঁজতে ওই আমরা গাছে উঠে বসলাম। তারপর যে দেখলাম তোকে দুজন লোক ধরে নিয়ে আসছে, তখন গিয়ে আমি গাছ থেকে নামলাম। আচ্ছা রে, এবার যারা তোকে দিয়ে গেল তারা কে? আমার খুড়তুতো ভাই। এবার বুঝি পালিয়ে ওদের বাড়ি চলে গিয়েছিলি? জায়গা দেয়নি বুঝি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আর পালাতে পারবি না। তুই কাঁদছিস কেন? মা তোকে মেরেছে বললে? জানিস, মা রাগলে একেবারে রাক্ষসী। আমাকেও তো মারে, তবে না তোমার মতো ওই চেলাকাট দিয়ে মারে না। আজকে খুব ভালো হয়েছে, মা তোকে তালা বন্ধ করে রেখে গেছে, আর পালাতে পারবি না। আমি আর পালাবো না, আপনার কাছে পায়ে পড়ি, আপনি আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, আমাকে পাগল পেয়েছিস? আমি পাগল যে নিজের বউকে ছেড়ে দেব? মা বলেছে তোকে পাহারা দিতে। আমি ওর রাজ্যে গিয়ে তোকে পাহারা দেব। তোর হাতের এখানটায় দেখি চামড়া উঠে গেছে। দেখি দেখি, দেখান না, আর দেখি। তোমার হাতটা কি নরম। আর পালাবি? আর পালালে হাত ভেঙে দেব। কাঁদবি না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই। তো চুলগুলো না খুব সুন্দর, জানিস? এই সুন্দর চুল দেখলেই না আমার খুব টানতে ইচ্ছে করে। ছেড়ে দিলাম। বেশি জোরে লেগে, না না ঠিক আছে, আমি যাই। পালাবি না কিন্তু, পালাবি না। তুই তো আমার আদরের বউ। আমি যাই, আমার খুব পাচ্ছে।
অনেক হয়েছে মেজ বউ, অনেক হয়েছে। এবার আমি মুক্তি চাই, মুক্তি। শ্রীক্ষেত্রে জগন্নাথের চরণতলেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এ সংসার আর নয়, আর নয়। কেন পিসিমা? এই সংসারটা তো তোমারই। হ্যাঁ, কে বলেছে আমার? হ্যাঁ, কে বলেছে? 15 বছর বয়সে বিধবা হয়ে ভাইদের সংসারে আশ্রয় নিয়ে বোঝা হয়েছিলাম সেই থেকেই। ছেলেদের ছোট ছোট রেখে বৌদি হঠাৎ দুদিনের জ্বরে গত হলেন। সুরেশ, রমেশ, এদের আমি সন্তানের স্নেহ দিয়ে বড় করেছি, কিন্তু তবু এই সংসারে আমার কোনো অধিকার নেই। এই সংসারে আমাদের প্রত্যেক মেয়ে মানুষের বুঝি একই অবস্থা পিসিমা? জানিস, আজ কদিন ধরেই না মনে হচ্ছে ভাইপোদের সংসারে যে উচ্চাসনে আমি আছি বলে মনে করতাম, ভুল, সব ভুল। এতদিন সংসার করেও বাইরেরই রয়ে গেলাম। আমার কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই। সব সব প্রয়োজন, সব প্রয়োজন ভরিয়েছে আমার, সব প্রয়োজন। আমিও তোমার সঙ্গে যাব পিসিমা। হ্যাঁ হ্যাঁ, এটা তুই কি বলছিস? আমিও তোমার সঙ্গে যাব। তুই ওখানে গিয়ে কি করবি? হ্যাঁ, কেন? তুমি যা করবে আমিও তাই করবো পিসিমা। মিনা, মিনা, আমাদের যাবার দিন ঠিক হলো। আমি শরৎকে বললাম যে করেই হোক বুধবার পুরী যাবার ট্রেনে যাতে বিন্দুকে তুলে দেয়। ওমা শরৎ, বিন্দুর সঙ্গে দেখা হয়েছে তো? কিরে বিন্দু, বিন্দু আসেনি? চুপ করে আছিস কেন? তুই বিন্দুকে রাজি করাতে পারলি না? কত কথা বলিস, দেশ উদ্ধার করিস, আর তুই বিন্দুকে রাজি করাতে পারলি না? তার আর কোনো প্রয়োজন নেই দিদি। কেন? বিন্দু তোর সঙ্গে আসতে চাইলো না কেন? চুপ করে আছিস কেন? কাল রাত্রিরে তোমার বিন্দু। কি হয়েছে বিন্দু? কাল রাত্রিরে তোমার বিন্দু হ্যাঁ, কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি। বিন্দু আর নেই। গিয়ে দেখি বাড়ির
বাড়ির উঠোনের মাঝখানে শোয়ানো বিন্দু সারাটা গা ঘুরে ঝলসে গেছে। কালো মেয়ের মুখটা পুরেনি, ওই মুখটাই যেন অভিমানের পাহাড়। বিন্দুর ভাসুরের ছোট ছেলেটা বলল, বিন্দু নাকি তোমার জন্য একটা চিঠি লিখে গেছে। কিন্তু ওই চিঠিটাও দিল না ওরা আমাকে। নষ্ট করে ফেলেছে। স্ত্রীলোকের কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা আজকাল একটা ফ্যাশন হয়েছে। এইসব নাটক যে আর কতদিন চলবে? মেয়েরা কাপড়ের আগুন থেকে আর বেরোতে পারলো না গো। যতদিন বেঁচে ছিলি রূপে গুণে কোনো যশ পাননি। মরবার বেলা একটু ভেবে চিনতে নতুন ধরনের মরতে পারলি না, যাতে এই সমাজের পুরুষেরা একটু হাততালি দেয়। মরেও তো সবাইকে চটিয়ে গেলি। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। কারণ আমি তোমাদের 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি জেনেছি। তোমাদের গলিকে আর ভয় করি না আমি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই, সেই পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শেকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি। আমি বাঁচব, হ্যাঁ আমি বাঁচব, হ্যাঁ আমি বাঁচব। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।